নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি আলোচনা করব নতুন বিনিয়োগকারীরা যখন মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করেন, কী ধরনের মিউচুয়াল ফান্ডে তাদের বিনিয়োগ করা উচিত, তাদের বিভিন্ন রিস্ক অ্যাপেটাইট অনুসারে, এবং মিউচুয়াল ফান্ডে কীভাবে টিকে থাকতে হয় যাতে বিশাল কর্পাস নিয়ে ভবিষ্যতে তিনি বেরোতেই পারবেন, লোকসানের কোনো জায়গাই নেই, এবং কখন বিভিন্ন তার কেনা স্কিমগুলো বিক্রি করতে হবে বা বিভিন্নভাবে রিসাফেলিং করতে হবে, এবং ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম তিনি এনজয় করতে পারবেন। একদম নতুন ধরনের আজকের ভিডিওটি হবে, আপনারা মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না, কারণ আমি এখানে আলোচনা করব আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে কী কী টুলস ব্যবহার করতে হয় মিউচুয়াল ফান্ড মার্কেট সম্বন্ধে জানতে গেলে। যে বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটে যেতে হয়, যেগুলো ফিনান্সিয়াল ওয়েবসাইট, মিউচুয়াল ফান্ড সংক্রান্ত প্রায় অনেক খবরই তারা পেতে পারবেন। আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। আমি এখনও পর্যন্ত এই চ্যানেলে 141টি ভিডিও, অর্থ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছি। আপনারা এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, আমি সবাইকে অনুরোধ করব আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আপনারা শুনতে থাকুন মিউচুয়াল ফান্ড মার্কেটে কিভাবে চলতে হবে এবং কিভাবে বিরাট প্রফিট নিয়ে নতুন বিনিয়োগকারীরা বেরোবেন। অভিজ্ঞতা দেখা গেছে মিউচুয়াল ফান্ডে বেশি লাভ করতে গেলে ইকুইটি বা শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলোতে বিনিয়োগ করতে হয়। বর্তমানে বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো ফরেন বা বিদেশে বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানিতে বিনিয়োগ করেন, কেউ আবার বিদেশের বিভিন্ন যে শেয়ার মার্কেট রয়েছে সেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চীনের বিভিন্ন শেয়ার মার্কেট রয়েছে, সেখানে অনেকেই আগ্রহী রয়েছেন। এছাড়া আমেরিকার যে শেয়ার মার্কেট S&P 500 কিংবা ন্যাসড্যাক, সেখানে অনেকে বিনিয়োগ করেন। ইউরোপিয়ান বিভিন্ন যে শেয়ার মার্কেট রয়েছে সেখানেও বিনিয়োগ করেন। কিন্তু আপনি যদি লো রিস্কের জায়গায় বিনিয়োগ করতে চান তাহলে ব্যাংক এবং পোস্ট অফিসে বিনিয়োগ করতে পারেন, কিংবা যদি আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতেই চান তাহলে আপনাকে বিভিন্ন ডেট ফান্ডে বিনিয়োগ করতে হবে। ডেট ফান্ডে বিনিয়োগের অর্থ আমি আগের ভিডিওতেই বলেছি যে এক্ষেত্রে বিভিন্ন যে কোম্পানিগুলোর বন্ড রয়েছে, কর্পোরেট বন্ডস, গভর্নমেন্টের বিভিন্ন ডিবেঞ্চার্স এবং বন্ড রয়েছে, এছাড়া বিভিন্ন ট্রিপল-এ বিভিন্ন কোম্পানির যে ফিক্সড ডিপোজিটগুলো রয়েছে, বিভিন্ন ট্রেজারি বিল রয়েছে, সেইগুলোতে নিরাপদে বিনিয়োগ করা যায়। আরেকটি রয়েছে লিকুইড ফান্ডে বিনিয়োগ করা। লো রিস্কের জায়গায় লিকুইড ফান্ডে 91 দিন ম্যাক্সিমাম বিনিয়োগ করা যায়। এরপর আসছি মডারেট রিস্ক। মডারেট রিস্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিস্ক একটু বেশি দেব, সেই ক্ষেত্রে আমরা বিনিয়োগ করতে পারি দুটি জায়গায় মূলত। ব্যালেন্স ফান্ড একটা রয়েছে, যে ক্ষেত্রে ইকুইটি মানে শেয়ার এবং ডেট ফান্ড মানে গভর্নমেন্ট সিকিউরিটিস, এগুলো এই দু জায়গায় মিলিয়ে মিশিয়ে বিনিয়োগ করা হয়। অনেক সময় 60-40, 50-50 এই রেশিওতে বিনিয়োগ করা হয়। আরেকটি রয়েছে বিভিন্ন লার্জ ক্যাপ কোম্পানির শেয়ার। বড় বড় কোম্পানি শেয়ারে বিনিয়োগ করেন ফান্ড ম্যানেজাররা, এবং সেখান থেকে যে আয় হয়, আয় কিন্তু খুব বেশি হবে না, কারণ এক্ষেত্রে রিস্ক কম, ফলে রিটার্নও কম, কিন্তু ভোলাটিলিটি অনেকটাই কম থাকে। এইভাবে কিন্তু ইনকামটাকে বাড়িয়ে নেওয়া যায়। এবার বলি মিউচুয়াল ফান্ডের হাই রিস্কের জায়গাগুলো। মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, থেমেটিক ফান্ড, সেক্টরাল ফান্ড, এগুলো হচ্ছে হাই রিস্কের জায়গা এবং ইকুইটি বা শেয়ার নির্ভর ইনভেস্টমেন্ট। মিড ক্যাপ ফান্ডের একটি উদাহরণ দিই। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড গত 7-8 মাস আগে তার নেট অ্যাসেট ভ্যালু ছিল 114 টাকা। অনেকেই সেটা কিনতে শুরু করেছিলেন। গত 3-4 মাস আগে তার নেট অ্যাসেট ভ্যালু নেমে দাঁড়িয়েছিল 88 টাকা। বুঝতেই পারছেন যে কতটা নেট অ্যাসেট ভ্যালু কমে গিয়েছিল। যেমন হাই রিস্ক, তেমনি কিন্তু এই ফান্ডগুলোর হাই রিটার্ন এবং ভীষণ ভোলাটাইল। আবার দেখুন আপনি সেক্টরাল ফান্ড, PSU ফান্ড। PSU ফান্ড গত 2 বছর আগে প্রায় 1.5 গুণ বেড়ে গিয়েছিল, 150% মতো। এখন কিন্তু নেগেটিভ রিটার্ন। তেমনি ডিফেন্স ফান্ড দেখুন কতটা বেড়ে গিয়েছিল আগে, তারপর হঠাৎ করে আবার কমে গেল। এবং এক্ষেত্রে যখন ভারত এবং পাকিস্তানের যুদ্ধকালীন আবহ পরিবেশ তৈরি হয়েছিল, তখন কিন্তু ডিফেন্স ফান্ডটা অনেকটাই বাড়তে শুরু করে। তেমনি আমি গোল্ডের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, গোল্ড হচ্ছে আরেকটি অ্যাসেট ক্লাস। এটা কিন্তু শেয়ার নির্ভর নয়, এটা হচ্ছে কমোডিটি নির্ভর।
এই শেয়ার ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে গত এক বছরে প্রায় 40 থেকে 45% কিন্তু গোল্ডের বিভিন্ন শেয়ারের দাম বেড়েছে এবং তার ফলে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন যে নেট অ্যাসেট ভ্যালুও বিভিন্ন স্কিমের বেড়েছে, কিন্তু মাঝে কিন্তু অনেকটাই রিটার্ন কমে গিয়েছিল। ফলে এই হাই রিস্কের জায়গাগুলো আপনারা চিনে নিন। মিউচুয়াল ফান্ডে টাকা জমাতে গেলে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম এইভাবে ভাগ করে ফিনান্সিয়াল গোলসকে সাজাতে হবে, কারণ প্যানিক এবং ধৈর্যচ্যুতি যে কোনো সময়ই বিনিয়োগকারী স্কিমটিকে নষ্ট করে দিতে পারে, তিনি ভেঙে ফেলতে পারেন। এবং শর্ট টার্মের জন্য যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন ভ্যাকেশনের জন্য খরচা রয়েছে এবং বিভিন্ন ইমার্জেন্সি যে গোলসগুলো রয়েছে সেগুলো শর্ট টার্ম থেকে মিটবে। এবং মিড টার্মের ক্ষেত্রে যেগুলো রয়েছে সেগুলো ধরুন একটা গাড়ি কেনা, একটা বাড়ি কেনা। লং টার্মের ক্ষেত্রে রয়েছে রিটায়ারমেন্ট প্ল্যানিং। এইগুলো ভাগ ভাগ করে যদি কেউ চলতে পারে তবেই কিন্তু মিউচুয়াল ফান্ড মার্কেটে টিকে থাকতে পারবে। কারণ সমীক্ষায় দেখা গেছে যে 5 বছরের বেশি মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পেরেছেন এবং এমন বিনিয়োগকারীর সংখ্যা হচ্ছে মাত্র 3%। এটাকে কিন্তু সর্বাগ্রে নতুন বিনিয়োগকারী এবং যারা এক্সিস্টিং বিনিয়োগকারী আছেন, যাদের 3 বছর 4 বছর পার হয়েছে, তারা কিন্তু এটা মাথায় রাখবেন। কারণ এটা মাথায় রাখবেন যে কেন আপনার 3-4 বছর পার হয়েছে, কারণ করোনার সময়ে পরবর্তীকালে যে টাকাটি বিনিয়োগকারীরা রেখেছেন তখন কিন্তু শুধুই বুলিশ মার্কেট। এই মার্কেটে দেখা গেছে গত নভেম্বর মাস থেকে 2024 সালের নভেম্বর মাস থেকে বাজারে অনেকটাই কারেকশন এসছে, ফলে অনেকটা দাম কমে গেছে তার নেট অ্যাসেট ভ্যালুর, কিন্তু এখনও দাম অনেকটাই বেশি আছে যারা 2021-22-এ যারা বিনিয়োগ করেছিলেন। ফলে সেই চাপটা মনের মধ্যে এখন তৈরি হয়নি, বা অনেকে সেই ব্যাপারে হয়তো তৈরি হয়ে গেছেন যে কীভাবে চাপ সামলাতে হবে মিউচুয়াল ফান্ডে এবং বড় কর্পাস ভবিষ্যতে তৈরি করতে হবে। ফান্ডের নতুন বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম সম্বন্ধে অনভিজ্ঞ থাকেন। তাদের জন্য আমি 4টি ফিনান্সিয়াল ওয়েবসাইট এবং চ্যানেলের নাম বলছি, তাতে তারা বাছতে পারবেন যে কোন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো ভালো রান করছে। এই 4টি ওয়েবসাইট, ফিনান্সিয়াল ওয়েবসাইট হচ্ছে অ্যাডভাইজর খোঁজ, মানি কন্ট্রোল, ভ্যালু রিসার্চ, মর্নিং স্টার। আমি এই 4টি ওয়েবসাইট থেকে অনেক উপকৃত হয়েছি বিভিন্ন প্যারামিটার্সগুলো অ্যানালাইজ করতে গিয়ে। যাই হোক, সেগুলো নতুন বিনিয়োগকারীরা অবশ্যই দেখবেন। কিন্তু ফান্ড কীভাবে তারা নির্বাচন করবেন? ফান্ড নির্বাচন করতে গেলে প্রথমত ফান্ড পারফরমেন্স 5 বছর থেকে 10 বছরের মধ্যে দেখতে হবে। নতুন যে এনএফওগুলো বেরোচ্ছে, নিউ ফান্ড অফার, সেগুলো থেকে একটু এড়িয়ে গেলেই ভালো, কারণ তার মধ্যে পাস্ট পারফরমেন্সটা বোঝা যায় না। এছাড়া ফান্ড ম্যানেজার কতদিন ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিতে রয়েছেন এবং ওই স্কিমটি দেখভাল করছেন, এটা কিন্তু দেখতে হবে। নেক্সট হচ্ছে এক্সপেন্স রেশিও একটু কম হলেই ভালো। তবে যেহেতু নতুন বিনিয়োগকারীরা তারা বিভিন্ন ফান্ড সম্বন্ধে অনভিজ্ঞ, সেই কারণে একজন অভিজ্ঞ লোকের সাহায্য নেওয়া দরকার। অ্যাডভাইজর এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের সাহায্য নিতে পারেন, এটা ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট তিনি অনভিজ্ঞ বলেই আমি একথা বলছি, কারণ ভুলচুকও হয়ে যেতে পারে ফান্ড নির্বাচনে। নেক্সট হচ্ছে যে ফান্ড ম্যানেজাররা তাদের পোর্টফোলিও হোল্ডিং কেমন রেখেছেন, তারা বিভিন্ন অ্যাসেট ক্লাসে কত কত টাকা রেখেছেন, কত পার্সেন্টেজে রেখেছেন, সেইগুলো কিন্তু দেখতে হবে। কারণ হোল্ডিংসে যদি দেখা যায় যে খুব অ্যাক্টিভ ফান্ডগুলোতে, অ্যাক্টিভ শেয়ারগুলোতে টাকা রেখেছেন, তাহলে তো সেই ক্ষেত্রে ফান্ডগুলোর দাম বাড়বে, নেট অ্যাসেটগুলো বাড়বে। কিন্তু যদি দেখা যায় যে সেক্ষেত্রে অনেকগুলোই এক ধরনের ফান্ডে, এক ধরনের ধরুন কোনো একটি নির্দিষ্ট টাইপের ফান্ড, যেমন আইটি ফান্ডেই হয়তো দেখা গেছে 50% হোল্ডিং রয়েছে, সেটা কিন্তু ভালো নয়। সেইগুলো ভালো করে বুঝতে হবে। অতএব আমি যে দিশাটা আপনাদের বললাম, এইভাবে আপনারা এগিয়ে চলুন। যাই হোক, মিউচুয়াল ফান্ডের স্কিমটি কেনা হয়ে গেল। এবার কিছুদিন বাদে বাদেই ফান্ড পারফরমেন্সটা লক্ষ্য করতে হবে। পারফরমেন্সটা যাতে দেখা যায় যে বেঞ্চ মার্কেট থেকে বেশি থাকে রিটার্ন, এবং এক্ষেত্রে ক্যাটেগরি অ্যাভারেজটাও কিন্তু দেখতে হবে। আবার যখন অনেকটাই প্রফিট হয়ে যাবে তখন কিন্তু কিছুটা প্রফিট বুক করে নেওয়া ভালো। এবং তখন যদি কোনো খরচার ব্যাপারটা না থাকে, ইমার্জেন্সি বা অন্য কোনো খরচা না থাকে, তাহলে আমি বলবো যে ওই প্রফিট বুক করে সেই টাকাকে ডেট ফান্ডে রেখে দেওয়া ভালো। আবার অনেক সময় দেখা যায় যে অন্যরা প্রফিট বুক করছে, যে কোনো কারণেই হোক, যে রিটার্নটা একটু বেড়েছে, সেটা দেখে কিন্তু আপনি সাথে সাথে বুক করবেন না। আপনি নিজেকে র্যাশনালি ভাবুন, মানে ইমোশনালি ভাবলে চলবে না যে অপরে প্রফিট বুক করে নিচ্ছে আমিও বুক করে নিই, সেটা কিন্তু করবেন না। আরেকটি বিষয় হচ্ছে যে যদি ফান্ড পারফর্ম না করে ভালো,
বা যদি দেখা যায় ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিতে একটি স্ক্যাম হয়েছে, তার ফলে ওই নেট এসেট ভ্যালু কমে যাচ্ছে ওই স্কিমটির, বা ইমার্জেন্সি আপনার দরকার হয়ে পড়েছে টাকা, তাহলেই কিন্তু আপনি তুলতে পারেন মিউচুয়াল ফান্ড থেকে। না হলে আপনার ফিনান্সিয়াল গোলস যেটা আছে সেটাকে আপনি রক্ষা করে এগিয়ে চলুন শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের জন্য। অনেক সময় ট্যাক্সের সুবিধা নেওয়ার জন্য, মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের সুবিধা নেওয়ার জন্য কিন্তু অনেকে ফান্ড বিক্রি করে দেন। সেই সময়টা আসতেই পারে যখন দেখা যাচ্ছে যে ফান্ডের দাম অনেকটাই বেড়ে গেছে। 1 বছর পার করলেই তো এখন দেখা যাচ্ছে যে 1,25,000 টাকা পর্যন্ত প্রথম লাভের যেটা লাভ হলো সেটা ছাড়, পরে যে লাভের অংশটুকু থাকলো সেটার মধ্যে কিন্তু 12.5% ট্যাক্স দিতে হয়। অতএব সেটা বুঝে ফান্ড থেকে কিন্তু বেরিয়ে যেতে হবে, কারণ এই লাভটি আপনাকে নিতেই হবে। অনেক সময় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ব্যাপার থাকে, তার জন্য আমি আগেই বলেছি যে দুটো ফিনান্সিয়াল ইয়ার্সের মধ্যে ভাগ করে নিন। যেমন কারেন্ট যে ফিনান্সিয়াল ইয়ার যেটা এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে, তার মধ্যে কিছুটা আপনি সেল করুন। আগের যে ফিনান্সিয়াল ইয়ার যেটা মার্চ পর্যন্ত শেষ হয়েছে, সেই সময়কালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সেই সময় কিছুটা বিক্রি করে দিন, তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সটা অনেকটাই কম পড়বে। এই কারণে কিন্তু আপনি সেল করতে পারেন, এবং এইগুলোই হচ্ছে কিন্তু আদর্শ ব্যাপার যে কখন আপনি মিউচুয়াল ফান্ডটি সেল করবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম যে একজন বিনিয়োগকারী তিনি নতুন হতে পারেন বা এক্সিস্টিং হতে পারেন, তিনি মিউচুয়াল ফান্ডে কিভাবে তিনি প্রবেশ করবেন এবং মিউচুয়াল ফান্ডে তিনি কিভাবে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকবেন, যাতে তার যে ফিনান্সিয়াল গোলস শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে আলাদা আলাদাভাবে চরিতার্থ হয়। এছাড়া আমি আলোচনা করেছি যে বিভিন্ন যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে টিকে থাকার জন্য এবং কেনার জন্য আলাদা আলাদা করে। এছাড়া কখন কোন আদর্শ পর্যায়ে তিনি মিউচুয়াল ফান্ডের স্কিমটি বিক্রি করবেন সেইগুলো নিয়েও আমি আলোচনা করেছি। আশা করি আজকের ভিডিওটি অনেকেরই ভালো লেগেছে এবং আমি আশা করব সবারই ভালো লেগেছে। যাই হোক, আমার এই চ্যানেলে যদি আপনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেন, তাহলে আমি সবাইকে অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত স্ট্র্যাটেজিক এবং প্রিমিয়াম ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।